রূপকথা বাসায় গিয়ে সবাইকে তার রেজাল্টের কথা জানালো। রূপকথার খুশি দেখে বাকিরাও খুশি হলো। রাত 8টায় উৎস অফিস থেকে ফিরে নিজেদের রুমে গিয়ে দেখে পুরো রুম ঘুটঘুটে অন্ধকার। উৎস রুমের লাইটগুলো জ্বালিয়ে বিছানার দিকে তাকিয়ে দেখে সে যা ভেবেছিল তাই। রূপকথা এখনো নাক পর্যন্ত কমফোর্টার জড়িয়ে ঘুমিয়ে আছে। উৎস গায়ের ব্লেজার টাই হাতঘড়ি খুলে জায়গা মতো রাখলো। এরপর ফ্রেশ হতে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। উৎস ফ্রেশ হয়ে এসে বিছানায় রূপকথার পাশে বসলো। এরপর আস্তে ধীরে ডাকলো, রূপকথা, এই রূপকথা। এভাবে কয়েকবার ডাকার পরও যখন রূপকথার কোনো সাড়া শব্দ নেই, তখন উৎস রূপকথার গা থেকে একটানে কমফোর্টারটা সরিয়ে নিল। রূপকথার গা থেকে কমফোর্টার সরাতেই উৎসর চোখ কপালে উঠে গেল। রূপকথার পরনের কুর্তিটা পেটের অনেকটা উপরে উঠে গেছে, তার উপর আবার এক সাইড হয়ে শোয়াতে বুকের কাছের কুর্তির অংশটাও সরে গেছে। বাকি রইল পরনের ঢিলেঢালা প্লাজোটা, সেটার অবস্থাও বেহাল, হাঁটুর উপরে উঠে আছে। উৎস গা থেকে কমফোর্টার সরিয়ে নেওয়ায় রূপকথার ঘুমটা হালকা হলো, নড়ে চড়ে উঠল। তাকে নড়ে চড়ে উঠতে দেখে উৎস তাড়াতাড়ি করে তার প্লাজোটা নামিয়ে দিল। এরপর কুর্তিটাও ঠিক করে দিল। অন্যদিকে রূপকথা চোখ বন্ধ রেখেই আশপাশ হতিয়ে কমফোর্টার খুঁজছে। উৎস এবার কড়া গলায় ডাকলো, রূপকথা। রূপকথা জবাব দিল, কি? উৎস বলল, কতক্ষণ ধরে ডাকছি। রূপকথা উল্টো জিজ্ঞেস করলো, কতক্ষণ ধরে ডাকছেন? উৎস বুঝলো রূপকথা এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। কি বলতে কি বলেছে সে নিজেও জানে না। রূপকথার অবস্থা দেখে উৎস দুষ্টু হেসে নিজের ঠান্ডা বরফের মতো হাত দুটো রূপকথার পায়ের তালুতে লাগিয়ে দিল। পায়ে ঠান্ডা কিছু অনুভব হতেই রূপকথা লাফিয়ে উঠে বসলো। ভয়ও পেল ভীষণ। পরক্ষণেই সামনে দাঁড়িয়ে থাকা উৎসকে দেখে একটু স্বস্তি পেল। গলার কাছে জামার অংশটা একটু আলগা করে বুকে থুতু দিল, বলল, আপনি? জিজ্ঞেস করলো, অন্য কাউকে আশা করেছিলেন নাকি? রূপকথা বলল, যত সব বাজে কথা। এসব বলার জন্য আমার কাঁচা ঘুমটা ভাঙিয়েছেন? উৎস বলল, ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। রূপকথা জিজ্ঞেস করলো, কোথায় যাব? উৎস বলল, গেলেই দেখতে পাবে। রূপকথা বলল, কিন্তু আমি তো আপনার সঙ্গে কোথাও যাব না। উৎস বলল, কেন যাবে না? কি করেছি আমি? রূপকথা বলল, কি করেছেন নিজে জানেন না, আমাকে জিজ্ঞেস করছেন কেন? উৎস বলল, আচ্ছা ঠিক আছে, কথা বলতে হবে না, এমনিই সঙ্গে চলো। রূপকথা বলল, বললাম তো যাব না। উৎস এবার রেগে গেল। রূপকথার দিকে ঝুঁকে ধমকে বলল, আর একবার যাবে না বললে এক থাপ্পড়ে গাল লাল করে দেব। সবসময় তেরামি ভালো লাগে না। ইদানিং তুমি আমাকে নিয়ে বেশি কথা বলছো। দিন দিন আমাকেও নিজের মতো বাচাল বানিয়ে দিচ্ছ। যাও উঠো, চুপচাপ রেডি হয়ে নাও। ধমক শুনে রূপকথার চোখে পানি চলে আসলো। তাকেই কেউ একটু ধমক দিলেই তার কান্না আসে। এইটা নতুন কিছু না। অন্যদিকে উৎস ঠিকই খেয়াল করলো, মুহূর্তেই রূপকথার চোখ জোড়া লাল হয়ে গেছে। তবে সেদিকে পাত্তা না দিয়ে উৎস নিজের মতো রেডি হতে লাগলো। রূপকথা উঠে ফ্রেশ হয়ে নিল। এরপর আলমারি থেকে একটা কালো কটন মণিপুরি শাড়ি বের করলো, সঙ্গে কনুই পর্যন্ত কালো ব্লাউজ। রূপকথা শাড়িসহ যাবতীয় সব কিছু নিয়ে ওয়াশরুমের পাশের ছোট রুমটায় চলে গেল। কিছুক্ষণ পর শাড়িটা পরে বেরিয়ে আসলো রূপকথা। বিছানায় চোখ যেতেই দেখলো উৎস কালো ট্রাউজার সঙ্গে টি শার্টের উপর কালো হুডি পরেছে। রূপকথা সেদিকে আর তাকালো না, আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। এরপর মুখে হালকা মেকআপ করে ঠোঁটে একটা নিউড লিপস্টিক দিল, চোখে একটু কাজলও টেনে দিল। সবশেষে চুলগুলো মাঝখানে সিঁথি করে ছেড়ে দিল। উৎসর সঙ্গে বের হলেই রূপকথা শাড়ি পরে। আর এই শাড়ি পরার একমাত্র কারণ হলো তাকে যেন একটু বড় দেখায়। উৎস ফোনটা হুডির পকেটে রেখে উঠে দাঁড়ালো। জিজ্ঞেস করলো, হয়েছে তোমার? আর কতক্ষণ লাগবে? রূপকথা কোনো উত্তর দিল না। আলমারি খুলে একটা কালো শাল বের করে গায়ে জড়িয়ে নিল। এরপর ফোনটা হাতে নিয়ে উৎসকে রেখে এই রুম থেকে বেরিয়ে গেল। উৎস রূপকথার যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে তার পিছু নিল। মনে মনে বলল, বিয়া বিয়া নিয়ামত, বিয়ার পরই কেয়ামত। আল্লাহ আমার ধৈর্য আরও কয়েক হাজার গুণ বাড়িয়ে দাও। উৎস নিচে এসে দেখে রূপকথা দাঁড়িয়ে আয়েশা বেগম আর রাবিয়া বেগমের সঙ্গে কথা বলছে। উৎস এসে তাদের সামনে দাঁড়ালো, বলল, আমরা বাইরে যাচ্ছি, ডিনার করে ফিরবো।
দুজনকে বাইরে যেতে দেখে রাবিয়া বেগম খুশি হয়ে বলল, যাও একটু আলাদা সময় কাটিয়ে এসো। আয়েশা বেগম বলল, সাবধানে ড্রাইভ করিও। তাদের থেকে বিদায় নিয়ে চলে গেল দুজন। উৎস ড্রাইভ করছে, তার পাশের সিটেই বসে চুপচাপ বাইরের দৃশ্য দেখছে রূপকথা। চারিদিক কুয়াশায় ঘেরা। গাড়িতে যে দুজন পরিচিত মানুষ বসে আছে তা বোঝার জো নেই। কারো মুখে কোনো কথা নেই, দুজনেই মুখে কুলু বেটে বসে আছে। উৎস রাস্তার পাশে এক সাইড করে গাড়িটা থামালো। সিট বেল্ট খুলে রূপকথাকে বলল, একটু বসো, আমি আসছি। রূপকথা কিচ্ছু বলল না। উৎস গাড়ি থেকে নেমে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়ালো। এই টাইমে রাস্তায় গাড়ির জ্যাম বেশি থাকে। উৎস কিভাবে রাস্তা পার হবে এটা নিয়ে রূপকথার চিন্তা হলো, তাই এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে। মনে মনে বলল, মানুষটার সঙ্গে যতই রাগ অভিমান করি না কেন, দিন শেষে মানুষটা তো আমার আপন স্বামী। এর মধ্যে উৎস রাস্তা পার হয়ে গেল। রূপকথা তাও তাকিয়ে আছে, উৎস আসার অপেক্ষায়। উৎস রাস্তা পার হয়ে ওপাশের একটা ফুলের দোকানে গেছে। রূপকথা বুঝতে পারছে না উৎস কেন ফুলের দোকানে গেল। কিছুক্ষণ পর উৎস ফুলের দোকান থেকে বের হলো। এরপর রাস্তা পার হয়ে এসে গাড়ির দরজা খুলে নিজের সিটে বসলো। রূপকথার দিকে তাকিয়ে দেখে রূপকথা তার হাতের দিকে তাকিয়ে আছে। উৎসর হাতে একটা ফ্লাওয়ার বুকে, সঙ্গে একটা বেলি ফুলের গাজরা। উৎস গাড়ির গ্লাস উঠিয়ে লাইট জ্বালিয়ে দিল। এরপর ফুলের বুকেটা রূপকথার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ভালো রেজাল্ট করে স্যার ম্যামদের কাছে আমার মুখ উজ্জ্বল করার জন্য অসংখ্য ধন্যবাদ, মিসেস উৎস জাওয়াদ। রূপকথা খুশি হয়ে ফুলের বুকেটা হাতে নিয়ে মুচকি হাসলো। এর একটু পর উৎস রূপকথার বাম হাতটা নিজের কোলে রেখে বেলি ফুলের মালাটা হাতে পরিয়ে দিল। বলল, কি দোষ করেছি জানি না, তারপরও সরি। সরি শুনে রূপকথার মনটা ঠান্ডা হয়ে গেল। বলল, পরপর আরও 2বার বলুন। উৎস জিজ্ঞেস করলো, কি বলবো? রূপকথা বলল, সরি। উৎস বলল, ইটস ওকে। রূপকথা বলল, আপনাকে সরি বলতে বলেছি। উৎস বলল, বলেছি তো, তাই ইটস ওকে। রূপকথা বলল, ভাঙবে তবে মচকাবে না। উৎস কিছু না বলে হেসে গাড়ি স্টার্ট দিল। অন্যদিকে রূপকথা ছবি তুলতে ব্যস্ত। উৎস জিজ্ঞেস করলো, তোমাকে যে এত সুন্দর একটা ফুলের বুকে দিয়েছি, তুমি তো একটা থ্যাংক ইউ বললে না। রূপকথা বলল, ওয়েলকাম। উৎস বুঝলো রূপকথা তার সঙ্গে চালাকি করেছে, একটু আগে যেমনটা সে নিজে করেছিল। মিরপুর 12 এর হাওয়া রফটপে এসেছে রূপকথা আর উৎস। দুজন সামনাসামনি বসে আছে। পাশ ফিরলেই ব্যস্ত নগরীর গাড়িগুলো চোখে পড়ছে। রূপকথা বলল, কিছু ছবি তুলে দেবেন? উৎস বলল, দিলাম আর কি। রূপকথা বলল, ওদিকটাই চলুন। এরপর কিছুক্ষণের জন্য উৎস নিজেকে রূপকথার ব্যক্তিগত ফটোগ্রাফার হিসেবে মানিয়ে নিল। রূপকথার বেশ অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলে দিল। রূপকথা ফুলের বুকেটা হাতে সুন্দর সুন্দর কিছু ছবি তুলল। নিজের সিঙ্গেল ছবি তোলা শেষ হলে রূপকথা একটা মেয়েকে বলল, এক্সকিউজ মি আপু, আমাকে কিছু ছবি তুলে দিবেন? মেয়েটা বলল, শিওর। রূপকথা উৎসর হাত থেকে ফোনটা নিয়ে মেয়েটাকে দিল। মেয়েটা জিজ্ঞেস করলো, আপনারা হাজব্যান্ড ওয়াইফ? রূপকথা হেসে বলল, জি। মেয়েটা বলল, মাশাল্লাহ, সুইট কাপাল, বাট আপনাকে দেখতে অনেক পিচ্ছি লাগে। রূপকথা কিছু বলল না, হাসলো। এরপর মেয়েটা উৎস আর রূপকথার সুন্দর সুন্দর কয়েকটা পিক তুলে দিল। রূপকথা উৎসকে পোজ শিখিয়ে দিচ্ছে। উৎস রূপকথার কথা মতো এবং যেভাবে বলছে সেভাবে দাঁড়াচ্ছে। ছবি তোলা শেষে রূপকথা মেয়েটাকে বলল, থ্যাংক ইউ সো মাচ প্রিটি লেডি। মেয়েটা হেসে ওয়েলকাম বলে চলে গেল। রূপকথার উৎস গিয়ে নিজেদের জায়গায় বসলো। উৎস বলল, মেয়েটা মুখে ওয়েলকাম বললেও মনে মনে কিন্তু তোমাকে ঠিকই গালি দিয়েছে। রূপকথা বলল, মনে মনে গালি দিলেও কি, আমি তো আর শুনতে পাচ্ছি না। এর মধ্যে একজন ওয়েটার এসে কি অর্ডার দিবে জিজ্ঞেস করলো। উৎস রূপকথাকে বলল, কি খাবে অর্ডার দাও। রূপকথা মেনু কার্ড দেখে নিজের পছন্দ মতো খাবার অর্ডার দিল দুজনের জন্য। রূপকথা পাশের একটা টেবিলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর মাঝে মধ্যে একটু একটু মুচকি হাসছে। উৎস কৌতূহল নিয়ে সেই টেবিলের দিকে তাকালো। দেখলো একটা বিড়াল ছানা টেবিলের উপর দাঁড়িয়ে খেলা করছে। আর তা দেখে রূপকথা হাসছে। রূপকথার সেই হাসি মুগ্ধ হয়ে দেখছিল উৎস। কি স্নিগ্ধ সেই হাসি, সেই চাহনি। এর মধ্যে তাদের খাবার চলে আসলো। দুজন টুকটাক কথা বলতে বলতে খাওয়া শুরু করলো। রূপকথা বলল, আমাকে একটা বিড়াল গিফট করবেন?
উৎস খেতে খেতে বলল, বিড়ালের পশম নাকে ঢুকলে অ্যাজমা হবে। রূপকথা বলল, কিচ্ছু হবে না, আপনি বিড়াল কিনে দিন। উৎস বলল, আচ্ছা, ভেবে দেখি কিনে দেওয়া যায় কিনা। রূপকথা বলল, এত ভেবে কাজ নেই, কিনে দিতে হবেই। উৎস বলল, সবসময় তেরামি করো। রূপকথা বলল, আমি বউ, আমি তো তেরামি করবই। উৎস বলল, ঠিক আছে, কিনে দিব, কিন্তু আঁচড় টাচড় খেলে কি করব জানো? তেরামি পিঠের উপর দিয়ে বের করব। রূপকথা কিছু বলার জন্য মুখ খুলছিল, এর মধ্যেই দূর থেকে একটা ছেলে হাত নাড়িয়ে বলল, এই উৎস। ডাক শুনে উৎস সেদিকে তাকিয়ে চমকালো। দ্রুত উঠে ছেলেটার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, আরে সৌভিক, তুই এখানে? সিঙ্গাপুর থেকে কবে ফিরেছিস? সৌভিক হেসে বলল, এই কয়েকদিন আগেই ফিরলাম। তোর কি অবস্থা বন্ধু? উৎস বলল, আছি আলহামদুলিল্লাহ ভালো। সৌভিক বলল, আমি তো প্রথমে তোকে চিনতেই পারিনি, দূর থেকে এক সাইড দেখছিলাম, তার মধ্যে আবার সঙ্গে একটা মেয়ে দেখে ভেবেছিলাম কে না কে। উৎস বলল, রওনাক বলেছিল তুই সামনের মাসে আসবি, এর মধ্যে আর তোদের কারোর সঙ্গে কোনো যোগাযোগ হয়নি, তাই জানতাম না তুই এসেছিস। সৌভিক রূপকথার দিকে তাকালো, দেখলো সম্পূর্ণ অপরিচিত একটা মেয়ে। কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, মেয়েটাকে? উৎস সোজাসাপটা জবাব দিল, আমার বউ। সৌভিক মোটেও বিশ্বাস করলো না, বলল, সালার পো, মজা করছিস? উৎস মুখ গম্ভীর করে বলল, মজা করছি না, সত্যিই এটা আমার বউ। তোদের তো বলেছিলাম আমি বিয়ে করেছি। সৌভিক জিজ্ঞেস করলো, বয়স কত ওর? কিসে পড়ে? এত পিচ্ছি মেয়ে কিভাবে বিয়ে করলি? উৎস বলল, বিয়ে শাদী আল্লাহর হুকুম, আল্লাহর রিজিকে যাকে রেখেছে তাকেই পাইছি। সৌভিক বলল, আমার এখনো বিশ্বাস হচ্ছে না বন্ধু। উৎস বলল, বিশ্বাস করা লাগবে না, তার আগে বল জুই আর সানিম কেমন আছে? সৌভিক বলল, ওরা ভালো আছে। সানিম তো বারবার তোর কথা বলছিল, কালকেও বলল ও নাকি তোর সঙ্গে দেখা করতে তোর অফিসে যাবে। উৎস বলল, অফিসে কেন? সানিম জুইকে সহ সঙ্গে নিয়ে একদিন বাসায় আয়। সৌভিক বলল, দেখি যাব একদিন, এখন চল, ভাবির সঙ্গে পরিচয় করিয়ে দে। উৎস বলল, আয়। এরপর দুজন রূপকথার কাছে গেল। সৌভিক রূপকথাকে সামাল দিল, আসসালামু আলাইকুম ভাবি। এমন দামড়া বেটার মুখে ভাবি ডাক শুনে কিছুটা অপ্রস্তুত হলো রূপকথা। একটু সময় নিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। সৌভিক হেসে জিজ্ঞেস করলো, কেমন আছেন ভাবি? রূপকথা বলল, জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? সৌভিক আবারও মিষ্টি হেসে বলল, জি ভাবি, আমিও ভালো আছি। আমি সৌভিক, উৎস ল্যাংটাকালের বন্ধু। উৎস সৌভিককে আরও বেশি বলতে দিল না, কারণ এর বেশি বলতে গেলেই ছেলেটা কি বলতে কি বলে দিবে নিজেও জানে না। উৎস জিজ্ঞেস করলো, এখানে কেন এসেছিলি? সৌভিক বলল, জুইয়ের এখানকার মোমো পছন্দ, ও খেতে চেয়েছিল তাই নিতে আসলাম। উৎস বলল, বস আমাদের সঙ্গে খেয়ে যা। সৌভিক বলল, না রে বন্ধু, বসবো না, জুই অপেক্ষা করছে, তুই বরং ভাবিকে নিয়ে আমাদের বাসায় চল, জুই দেখলে খুশি হবে। উৎস বলল, অন্যদিন যাব। সৌভিক উৎসর সঙ্গে আরও কিছুটা টুকটাক কথা বলে বিদায় নিয়ে চলে গেল। সৌভিক যেতেই রূপকথা উৎসকে জিজ্ঞেস করলো, জুইকে? ওনার বউ? উৎস আবারও খাওয়া শুরু করলো, তারপর বলল, হুম, ওদের একটা ছেলেও আছে, সানিম। সৌভিক আমার ছোটবেলার বন্ধু ছিল, এরপর অনেক বছর যোগাযোগ বন্ধ ছিল, পরে আবার ভার্সিটিতে গিয়ে একসঙ্গে হই। রূপকথা বলল, এমন একটা দামড়া ব্যাটার মুখে ভাবি ডাক শুনে প্রথমে আমি ফিট খাইছিলাম। উৎস বলল, সামনে এত এত বলে ফিট খেলে কেন? রূপকথা বলল, ও আপনি বুঝবেন না। উৎস বলল, এত বোঝাতে চাইও না, খাওয়া শেষ করো। এরপর কেউ আর কোনো কথা বলল না, দুজন চুপচাপ খাওয়া শেষ করলো। খেতে খেতে কথা বললে আজকের রাতটা এখানেই পার হয়ে যাবে, তার বাসায় যাওয়া লাগবে না। উৎস জিজ্ঞেস করলো, আর কিছু খাবে? রূপকথা বলল, কফি খাবো। উৎস দুইটা কফি অর্ডার দিল। রূপকথা উৎসকে বলল, ছবিগুলো হোয়াটসঅ্যাপে দিন তো। উৎস বলল, বাসায় গিয়ে নিও। রূপকথা বলল, এখানে দিলে কি হবে? উৎস উল্টো জিজ্ঞেস করলো, এখন নিয়ে কি করবা? এর মধ্যে দুজনের কফি চলে আসলো। ওয়েটার জিজ্ঞেস করলো, তাদের জন্য কিছু লাগবে কি না? উৎস বলল, না, বিল রেডি করুন। রূপকথা ফুলের বুকেটা সহ কফির কয়েকটা ছবি তুলল। উৎস চুপচাপ তার কাণ্ড কারখানা দেখছে। রূপকথার ছবি তোলা হলে দুজন কফি খাওয়া শুরু করলো। এই শীতে এক কাপ ধোয়া ওঠা কফি মানেই অসাধারণ কিছু।
উৎসর কফি খাওয়া শেষ, ওয়েটারও বিল নিয়ে এলো। উৎস বিলটা পে করে রূপকথাকে বলল, 1 কাপ কফি খেতে কতক্ষণ লাগে? বাসায় যেতে হবে তো, তাড়াতাড়ি খাও। রূপকথা বলল, এত গরম কফি তাড়াতাড়ি কিভাবে খাবো? পরে ঠোঁট পুড়লে তো আমাকেই দোষারোপ করবেন। উৎস বলল, ঠিক আছে ম্যাডাম, আস্তে ধীরে খান, প্রয়োজনে রাতটা এখানেই কাটিয়ে দিব, কোনো ব্যাপার না। রূপকথা উৎসর কথায় পাত্তা না দিয়ে আস্তে ধীরে ফোঁ দিয়ে দিয়ে কফি খাচ্ছে। কফি খাওয়া শেষ, দুজন রুফটপ থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসলো। উৎস গাড়ি স্টার্ট দিল। রূপকথা উৎসকে কিছু বলতে চায়, কিন্তু বলতে পারছে না। ভয় লাগছে উৎস যদি রেগে যায়, যদি তাকে বকা দেয়, কিন্তু তবুও বলতে হবে। না হয় পরে শুনলে তো আরো বেশি তাণ্ডব করবে। রূপকথার অবস্থা দেখে উৎস বুঝলো সে কিছু বলতে চাচ্ছে, কিন্তু সংকোচ বলতে পারছে না। তাই উৎস নিজে থেকেই আগ বাড়িয়ে জিজ্ঞেস করলো, কিছু বলবে? রূপকথা বলল, ইয়ে মানে আমাদের কলেজের পাশেই নাকি একটা রুফটপ আছে। উৎস বলল, তো? রূপকথা বলল, ইতু ওয়াই আবদার করছিল ওদের যেন ওখানে নিয়ে ট্রিট দেই। উৎস বলল, বাসা টু কলেজ, কলেজ টু বাসা, এর মাঝে কোথাও যাওয়া চলবে না। যদি শুনি আমাকে না জানিয়ে লুকিয়ে চুরিয়ে কোথাও গেছো তাহলে খারাপ হবে। রূপকথা বলল, এভাবে বলছেন কেন? ওরা আবদার করেছে, গেলে কি হবে? উৎস বলল, গেলেই কিছু হবে না, কিন্তু আমি এসব পছন্দ করি না, তাই তুমি যাবে না। রূপকথা বলল, মাত্র একদিনই তো যাব। উৎস বলল, ওকে, যা ইচ্ছা করো। রূপকথা আর কিছু বলল না, মন খারাপ করে পাশে হেলান দিয়ে সিটে পা তুলে বসে রইল। কিছুক্ষণ পর উৎস পাশে দাঁড়িয়ে দেখে রূপকথা ঘুমিয়ে গেছে। উৎস গাড়ি থামিয়ে কিছুক্ষণ রূপকথার দিকে তাকিয়েছিল, এরম আবার গাড়ি চালালো। ঘুম ভাঙতেই রূপকথা পাশ ফিরে দেখে উৎস নেই, নিশ্চয়ই হাঁটতে গেছে। রূপকথা হাই তুলে গা থেকে কমফোর্টারটা সরিয়ে উঠে বসলো। বালিশের পাশ থেকে মোবাইলটা নিয়ে দেখে 8:30 বাজে। রূপকথা নিজের দিকে তাকিয়ে দেখলো পরনে এখনো কাল রাতের সেই কালো শাড়িটা আছে। হাতের বেলি ফুলের গাজরাটা পাশে টি টেবিলে রাখা, ফুলের বুকেটা স্টাডি টেবিলে রাখা। রূপকথার চুলগুলো হাত খোপা করে কিছুক্ষণ বসে রইল। এরপর উঠে বিছানা থেকে নেমে কলেজের ইউনিফর্ম নিয়ে রেডি হতে চলে গেল। রূপকথা রেডি হয়ে নিচে নামতেই দেখে লিভিং রুমে বসে উৎস আর ফারুক সাহেব কথা বলছে। ফারুক সাহেব রূপকথাকে দেখে বলল, গুড মর্নিং মা। রূপকথাও হেসে বলল, গুড মর্নিং বাবা। এ সময়ে আয়েশা বেগম সবাইকে নাস্তা করতে ডাকলো। তার ডাক শুনে তিনজনে ডাইনিং রুমে চলে গেল। তারা যাওয়ার একটু পর রাবিয়া বেগমও এলেন। তিনি আসতেই সবাই টুকটাক কথা বলতে বলতে খাওয়া শুরু করলো। উৎস রূপকথাকে বলল, তোমাকে আজকে ড্রাইভার নিয়ে যাবে। রূপকথা মাথা নাড়িয়ে বুঝলো, আচ্ছা। উৎস জিজ্ঞেস করলো, টাকা আছে? রূপকথা মাথা নেড়ে বলল, আছে। উৎস প্রতি সপ্তাহে রূপকথাকে 1,000 টাকা করে দেয়, আর সেটার অর্ধেকটাই এক সপ্তাহে খরচ হয় না রূপকথার। এতদিনে যা টাকা জমিয়েছে তা দিয়েই ওয়াই আর ইতুকে ট্রিট দেবে ভেবেছিল। ক্লাসের পাশাপাশি বসছে রূপকথা, ওয়াই, ইতু। এখন তাদের চতুর্থ ক্লাস চলছে। ওয়াই বলল, রূপকথা ট্রিট দিবি না? রূপকথা বলল, দিব, তবে ক্যান্টিনে। ইতু বলল, ক্যান্টিনে আবার কিসের ট্রিট? পাশের রুফটপটাই যাব। রূপকথা মন খারাপ করে বলল, বাসা থেকে অনুমতি নেই। ইতু বলল, বাসায় জানানো লাগবে কেন? 20-30 মিনিটের মধ্যেই চলে আসবো। রূপকথা বলল, না রে, হবে না। ওয়াই বলল, আচ্ছা, তুই ট্রিট দেওয়া লাগবে না, তাও আমাদের সঙ্গে চল। রূপকথা বলল, পরে বাসায় জানলে সমস্যা হবে, তার থেকে ভালো তোদের টাকা দিচ্ছি, তোরা গিয়ে নিজেদের পছন্দ মতো কিছু খেয়ে আয়। কথাটা শুনে ওয়াই রেগে গেল, বলল, আমাদের কাছে টাকা নেই? আমাদের তোর থেকে টাকা নিয়ে খেতে হবে? আমাদের কি ভাবিস, তুই যাবি না অথচ তোর টাকা দিয়ে আমরা গিয়ে নাচতে নাচতে খেয়ে চলে আসবো? সিরিয়াসলি এমনটা ভাবিস আমাদের? রূপকথা বলল, আল্লাহ, আমি ওভাবে বলতে চাইনি। ওয়াই বলল, তাহলে কিভাবে বলতে চেয়েছিস? রূপকথা বলল, তোরা আমার কাছে একটা আবদার করেছিস, আমি তো তোদের সেই আবদারটাই রাখার চেষ্টা করছি। ইতু বলল, হয়েছে, আর বলতে হবে না। একটা সত্যি কি জানিস? রূপকথা জিজ্ঞেস করলো, কি? ইতু বলল, তুই আসলে আমাদের বন্ধু হিসেবে মানিসই না, তাই আমাদের সঙ্গে যেতে তোর এত সমস্যা। রূপকথা বলল, এবার কিন্তু বেশি বেশি বলছিস। ওয়াই বলল, না রে, একটু বেশিই বলছে না? যেটুকু বলেছে ঠিকই বলেছে। রূপকথা বলল, ছোট্ট একটা বিষয় নিয়ে এত বড় একটা কথা বলতে পারলি? ওয়াই বলল, পারলাম। রূপকথা বলল, আমি আসলে কোন পরিস্থিতিতে আছি তোদের বুঝাতে পারবো না। ইতু বলল, বুঝতে চাইও না। রূপকথা বলল, সরি, বল আমাকে। ইতু বলল, মোটেও না।
কেন সরি বলবো? রূপকথা বলল, তোদের কথায় আমি কষ্ট পেয়েছি তাই সরি বলবি? ওয়াহি বলল, তুই আমাদের সঙ্গে রুফটপে গেলে তবেই আমরা তোকে সরি বলে কান ধরে মাপ চাইবো। রূপকথা বলল, আমার অবস্থাটাও একটু বোঝ। ইতু বলল, বললাম তো বুঝতে চাই না। আর তোর কোথাও যাওয়ার লাগবে না। এই ওয়াহি, ওকে আর জোর করিস না। রূপকথা মন খারাপ করে বসে রইল কিছুক্ষণ, এরপর বলল, আচ্ছা ঠিক আছে যাব। ওয়াহি বলল, আজকেই যেতে হবে কিন্তু। রূপকথা বলল, আজকে কিভাবে যাব? কালকে গেলে হয় না? ইতু বলল, হয়েছে ভাই, তোকে আর যেতেই হবে না। রূপকথা বলল, আচ্ছা রাগ করিস না প্লিজ। ইতু বলল, তাহলে বল আজকের কলেজ ছুটির পরই যাবি? রূপকথা মন খারাপ করে বলল, আচ্ছা যাব। ওয়াই বলল, আই লাভ ইউ দোস্ত। ভাগ্যিস রাজি হয়েছিস, রাজি না হলে কিন্তু তোর সঙ্গে আমি আর ফ্রেন্ডশিপই রাখতাম না। রূপকথা বলল, এই কথার দ্বারাই তো বোঝা যায় কে কাকে বান্ধবী ভাবে আর না ভাবে। ওয়াহি রূপকথাকে জড়িয়ে ধরে বলল, যার রাগ বেশি তার ভালোবাসাও বেশি। রূপকথা বলল, হয়েছে, আর নিজের সাফাই গাইতে হবে না। এত ঠুনকো একটা বিশ্বাস নিয়ে বন্ধুত্ব নষ্ট করতে চাস, আবার বলিস ভালোবাসিস? হাস্যকর। ওয়াহি বলল, সরি বেবি, আমি সত্যিই তোদের অনেক বেশি ভালোবাসি। অনেক মানে অনেক। রূপকথা বান্ধবীদের কথা রাখতে রাজি হলেও মনে মনে সে ভীষণ ভয়ে আছে। উৎস যদি কোনোভাবে জেনে যায় তাহলে যে কি হবে তার, এটাই ভাবছে মেয়েটা। হট অ্যান্ড ক্রিস্পি রুফটপে বসে আছে রূপকথা। ইতু ওয়াহি কলেজের সামনের গেট দিয়ে রূপকথার জন্য ড্রাইভার গাড়ি নিয়ে অপেক্ষা করছিল, তাই তিনজন আজ কলেজের পিছন গেটের দিকে বেরিয়েছে। এরপর ড্রাইভারের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে এসেছে। এখন তিনজন খাবার অর্ডার দিয়ে বসে গল্প করছে। তিনজন গল্প করছে বললে ভুল হবে, দুইজন গল্প করছে আর একজন বসে টেনশনে নখ খাচ্ছে। রূপকথা বলল, বাসায় জানলে যে কি হবে আমার? ইতু বলল, আরে বাসায় জানলে তবেই তো। ওয়াই বলল, এত ভয় পাচ্ছিস কেন? আমরা আছি তো। রূপকথা বলল, বাসায় তো আর তোমরা যাবে না, আমাকে একাই যেতে হবে। এর মধ্যে তাদের খাবার চলে আসলো। টেনশনে রূপকথার গলা দিয়ে খাবার নামছে না। উৎসর অমতে তার এখানে আসার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু কি করবে, না এসেও যে উপায় নেই। রূপকথা এসব ভাবছিল, অন্যদিকে ইতু আর ওয়াহি তো গল্প করতে করতে মজা করে খাচ্ছে। খাওয়া শেষ করে ওয়াহি বলল, তোরা বস, আমি একটু ওয়াশরুম থেকে আসি। ইতু বলল, এই দাঁড়া, আমিও যাব। রূপকথা বলল, আরে দুজন একসঙ্গে যাচ্ছিস কেন? আমি একা থাকবো নাকি? ইতু বলল, জাস্ট 2 মিনিট বোন, পরে যাচ্ছে। রূপকথা বলল, কি? ইতু বলল, 1 নাম্বার। রূপকথা বলল, আচ্ছা যা, তাড়াতাড়ি আসিস। ওয়াই হেসে বলল, তুই 1 থেকে 100 পর্যন্ত উল্টো গোন, দেখবি এর মধ্যেই আমরা চলে আসব। এরপর দুজন ওয়াশরুমে চলে গেল। রূপকথা একজন ওয়েটারকে ডেকে বিল রেডি করতে বলল। এখান থেকে যত তাড়াতাড়ি বেরোবে ততই তার জন্য মঙ্গল, কেউ দেখলে কেলেঙ্কারি বেঁধে যাবে। অন্যদিকে ওয়াশরুমে ওয়াহির মুখ থেকে অনাকাঙ্ক্ষিত কিছু শুনে ইতু থমকে গেল, বলল, সত্যি ভাই, কি বলতেছিস এসব? ওয়াই বলল, যা বলছি সত্যি বলছি রে। ইতু বলল, আমাকে এতদিনে বলিসনি কেন? ওয়াই বলল, কিভাবে বলবো, আমি নিজেও তো শিওর ছিলাম না। ইতু বলল, আমার বিশ্বাস হচ্ছে না। ওয়াই বলল, আমারও প্রথমে বিশ্বাস হয়নি বোন, কিন্তু এটাই সত্যি। অন্যদিকে রূপকথা বিল পে করে বসে আছে। ওয়াই আর ইতু আসলেই চলে যাবে, কিন্তু ওদের দুজনেরই এখন আসার নামগন্ধ নেই। কোথায় যে হারিয়ে গেল রূপকথা? পিছনে অপরিচিত কারো কণ্ঠ, নিজের নাম শুনে চমকে উঠল রূপকথা। পিছনে তাকিয়ে বলল, আপনি এখানে?